গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে একটা বোনাস ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিনই কিন্তু আমার ভয়েসে ভিডিও আসছে মুভি এক্সপ্লেন গুলো। কিন্তু পপুলার যে সিরিজগুলো রয়েছে লাইক 8 বা 12 এপিসোডের যে সিরিজগুলো সেগুলো এক ভিডিওতে কভার করার জন্য আমরা তোমাদের মধ্য থেকে কিছু দর্শকদের নিয়েছি। তো সেই হিসেবে তোমাদের মধ্য থেকে একজন দর্শক আজকে তোমাদেরকে ইফ উইশেস কুড কিল নামে একটা কোরিয়ান নামকরা ড্রামা তোমাদের সামনে এক্সপ্লেন করতে চলেছে, যেটা খুব বেশি দিন হয়নি রিলিজ পেয়েছে এবং বর্তমানে এখনো ট্রেন্ডিং এ রয়েছে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা তোমাদের মতো একজন দর্শকের কণ্ঠে IMDb-তে 7.1 রেটিং পাওয়া ভাইরাল এই সিরিজটার সিজন 1 দেখে আসি এবং নো নেগেটিভ কমেন্ট। এবং আমি আবারও বলে নিচ্ছি, রিকোয়েস্ট করছি, যদি আমার প্রতি ন্যূনতম ভালোবাসা থেকে থাকে এবং র্যান্ডমের যদি তোমরা অ্যাকচুয়াল অডিয়েন্স হয়ে থাকো, আমার বিশ্বাস কোনো নেগেটিভ কমেন্ট করবে না, কারণ আমরা অনেক খরচ করে তোমাদের জন্য এই কন্টেন্টগুলো আনছি আর এগুলো কিন্তু সম্পূর্ণ বোনাস কন্টেন্ট। আর যারা অ্যাকচুয়ালি আমাদের হেটার্স তারা জাস্ট এই সুযোগে আমাদের একটু ক্ষতি করবে, নেগেটিভ কমেন্ট করবে। তো যাই হোক, আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা কোরিয়ান ড্রামা যেটা রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে। ড্রামাটার নাম হচ্ছে ইফ উইশেস কুড কিল। ড্রামার শুরুতে আমাদের সামনে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। ভাবো তো, যদি এমন একটা অ্যাপ তোমার হাতে চলে আসে যেখানে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে আর সেই ইচ্ছাটা মুহূর্তের মধ্যে সত্যি সত্যি হয়ে যাবে, তাহলে তুমি কি চাইবে? যাই হোক, এই গল্পে এমন একটা রহস্যময় অ্যাপের দেখা পায় কয়েকজন স্কুল পড়ুয়া। প্রথমে অতি একটা সাধারণ আর পড়াশোনায় দুর্বল ছেলে সে অ্যাপ ব্যবহার করে তার একটা ইচ্ছা সম্পর্কে জানায়। সে চায় পুরো ক্লাসে প্রথম হতে। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুক্ষণের মধ্যেই তার সেই চাওয়া পূরণ হয়ে যায়। অন্যদিকে একটা মেয়ে যে অনেক ভয়ঙ্কর ইচ্ছা প্রকাশ করে, যা শুনলে গা শিউরে ওঠে। সে চায় তার যেন কাজিন মারা যাক। আর সেদিন সন্ধ্যাতেই খবর আসে তার সেই কাজিন সত্যি সত্যি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কিন্তু যারা এই অ্যাপ ব্যবহার করেছিল তারা কেউই জানতো না যে প্রতিটি ইচ্ছা পূরণের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। এই অ্যাপ ব্যবহার করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের ফোনে শুরু হয়ে যায় 24 ঘন্টার একটা কাউন্টডাউন। আর সে সময় শেষ হয়ে গেলে মানুষটি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত নিজের জীবন নিজেই কেড়ে নেয়। এমন এক রহস্য, ভয় আর সাসপেন্সে ভরা গল্প নিয়ে শুরু হয় আমাদের আজকের সিরিজ। প্রথম পর্বের শুরুতে আমরা দেখি স্কুলের ড্রেস পরা একটা মেয়েকে, যার নাম নিনা। সে একটা দেয়ালের গায়ে নিজের জন্ম তারিখ লিখছিল। এরপর সে একটা অ্যাপ খুলে নিজের ভিডিও রেকর্ড করতে শুরু করে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে বলে সে তার সব বন্ধুদের মৃত্যু চায়। কথাটা বলার পরপরই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নেয়। নিনা একটা ছুরি বের করে এবং কোনো দ্বিধা ছাড়াই নিজের জীবন শেষ করে ফেলে। এরপর গল্প আমাদের নিয়ে যায় আরেক স্কুল ছাত্রী সিয়ার কাছে। সিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে স্যাম নামের একটা ছেলে। তাদের কথাবার্তা শুনে সহজেই বোঝা যায় যে তারা দুজন প্রেমের সম্পর্কে রয়েছে। মজার ব্যাপার হলো স্যাম সিয়ার উপরের ফ্লোরে থাকে। কিছুক্ষণ পর দুজন একসাথে সারিন হাই স্কুলে পৌঁছে যায়। অন্যদিকে আমরা পরিচিত হই নারী নামের আরেকটা মেয়ের সাথে। নারী সিয়া স্যামের খুব ভালো বন্ধু। সে নিজের গাড়িতে করে স্কুলে আসছিল, কিন্তু দূর থেকে স্যামকে দেখা মাত্রই তার মুখের অভিব্যক্তি একদম বদলে যায়, কারণ নারী দীর্ঘদিন থেকেই স্যামকে পছন্দ করে। সুযোগ পেয়ে নারী দ্রুত স্যামের কাছে যায় এবং নিজের মনে কথা বলতে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় স্যামের বন্ধু মন্টি। সে মজা করে নারীকে স্যামের কাছ থেকে সরিয়ে নেয়। মন্টি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল যে সরাসরি স্যামকে জিজ্ঞেস করে বসে, তোমরা কি একে অপরকে ডেট করছো? প্রশ্নটা শুনে স্যাম আর সিয়া দুজনেই বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ঘটনা নারীর একদমই ভাল লাগে না। তার রাগ স্পষ্ট হয়ে ওঠে। এটা দেখে মন্টি মজা করে বলে, তোমার রাগ দেখে মনে হচ্ছে তুমি স্যামকে পছন্দ করো। মুহূর্তের উত্তেজনায় নারী সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ, আমি স্যামকে পছন্দ করি। কথাটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সবাই ক্লাসরুমে আসে। সেখানে আমরা রন নামের আরেকটা ছেলেকে দেখতে পাই, যার আবার ক্রাশ সিয়ার উপরে। মন্টি তখন রনকে স্যাম আর সিয়ার সম্পর্কে কথা বলতে যাচ্ছিল। ঠিক তখনই ক্লাসে শিক্ষক ঢুকে পড়েন। শিক্ষক একটা ঘোষণা দেন আর সেই ঘোষণায় সবাই একদম হতবাক হয়ে যায়। তিনি জানান এবারে গণিত পরীক্ষায় প্রথম হয়েছে মন্টি। এ খবর শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মন্টি পড়াশোনায় বিশেষ ভালো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্টির মুখে কোনো বিস্ময় নেই, বরং সে খুশি। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশনটি এসেছে গিরিগো নামের একটা অ্যাপ থেকে। সেখানে লেখা ছিল তোমার ইচ্ছা পূরণ হয়েছে। অর্থাৎ মন্টি এই রহস্যময় অ্যাপ ব্যবহার করেই গণিতে প্রথম হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। বিরতির সময় স্যাম, সিয়া, নারী, রন সবাই মিলে মন্টিকে ঘিরে জিজ্ঞেস করে যে সে কিভাবে প্রথম হলো। তখন মন্টি তাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে জানায়। সে বলে যে গিরিগো নামের একটা অ্যাপ রয়েছে যেটা ডাউনলোড করে সে গণিতে টপ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, আর সেই অ্যাপই তার ইচ্ছা
পূরণ করেছে। স্বাভাবিকভাবেই কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। তখন মন্টি তার বন্ধুদের কাছে অ্যাপটির লিঙ্ক ডাউনলোড করার লিঙ্ক পাঠিয়ে দেয় তাদের গ্রুপে, আর বলে যে প্রথমে একটা কাগজে নিজের নাম এবং জন্ম তারিখ লিখতে হবে, তারপর সেই কাগজের সামনে রেখে অ্যাপের মাধ্যমে নিজে ভিডিও রেকর্ড করে ইচ্ছার কথা জানাতে হবে, তাহলে ইচ্ছা পূরণ হবে। কিন্তু ঠিক সেই সময় মন্টি লক্ষ্য করে যে তার ফোনে 24 ঘন্টার একটা কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে, তবে ব্যাপারটাকে সে খুব একটা গুরুত্বের সাথে দেখে না। এদিকে সিয়া আর নারী নিজেদের মধ্যে গল্প করছিল। সেই সময় নারী মন্টির সমালোচনা করতে শুরু করে দেয়, কিন্তু সেখানে মন্টি এসে পড়ে। তাকে দেখেই নারী চুপ হয়ে যায়। মন্টি বিষয়টা লক্ষ্য করে জিজ্ঞেস করে, আমাকে দেখে হঠাৎ চুপ হয়ে গেলে যে? তখন নারী দ্রুত একটা অজুহাত বানিয়ে বলে যে তারা আসলে তার জন্মদিনের উপহার নিয়ে আলোচনা করছিল। এরপর নারী আর সিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু তারা জানতো না যে মন্টি তাদের প্রায় সব কথা শুনে ফেলেছে। এটার কারণে তার মন ভীষণ খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রুবি নামের একটা রহস্যময় নারীকে। তিনি একজন শামান বা আধ্যাত্মিক শক্তির অধিকারী ব্যক্তি। সেই সময় তিনি কিছু বিশেষ আচার অনুষ্ঠান করছিলেন। হঠাৎ তার সামনে একটা সাদা সাপ এসে হাজির হয়। সাপটিকে দেখেই রবি বুঝতে পারে যে সে খুব শীঘ্রই তাদের বাড়িতে কেউ একজন আসতে চলেছে। এই কথাটি তার স্বামীকে জ্যাককেও সে জানিয়ে দেয়। এদিকে সিয়া, যে একজন স্কুলের অ্যাথলেটদের সেরাদের একজন, তিনি অনুশীলন শেষ করার পর তার কোচ তাকে আলাদা করে ডেকে নেয়। কোচ তাকে জানায় যে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য তার সিলেকশন হয়ে গিয়েছে। এই খবর শুনে সিয়ার আনন্দ আর কে দেখে। অন্যদিকে মন্টি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। এমন সময় তার ফোনে সিয়ার নাম ভেসে ওঠে। ফোনে ভালোভাবে কথা বলার জন্য সে লাইব্রেরির বাইরে চলে আসে, কিন্তু ফোন ধরতে সে যা শোনে সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে শুনতে পায় সিয়া, নিনা এবং স্যাম একসঙ্গে বসে তার সম্পর্কে খুবই বাজে কথা বলছে। নিজের বন্ধুদের মুখে এমন নিজের সমালোচনা শুনতে পেয়ে মন্টি ভীষণ কষ্ট পায়। কথার মাঝে সিয়া স্যামকে জানায় যে তার ন্যাশনাল টিমে সিলেকশন হয়ে গিয়েছে। খবরটা শুনে স্যামও খুশি হয়ে যায়। দিন শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে সিয়া আর আন্টি একটা মেসেজ পায় তখন, আর তার আন্টি একজন ডাক্তার। মেসেজে তিনি জানান যে কাজের কারণে সেদিন রাতে ফিরতে দেরি হবে, তাই তিনি সিয়াকে বলেন তার ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজের জন্য কিছু খাবার অর্ডার করে নিতে। এই সুযোগে সিয়া অনেক খুশি হয়ে যায়। শুধু নিজের জন্য নয়, সে তার বয়ফ্রেন্ড স্যামের জন্য অনেক খাবার অর্ডার করেছে এবং তাকে বাড়িতে আসার জন্য ইনভাইটেশন পাঠায়। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে মন্টির অনেকগুলো মিস কলের দিকে। তাই সে সঙ্গে সঙ্গে মন্টিকে ফোন করে জানতে চায়, তুমি এতবার আমাকে ফোন করেছিলে কেন? মন্টি অবাক হয়ে জিজ্ঞেস করে, ফোন তো তুমি আমাকে করেছিলে। কিন্তু সিয়া জানায় সে কোনো ফোনই করেনি। এরপর মন্টি সিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্মদিনে পার্টিতে আসবে না? সিয়া কিছুটা অস্বস্তি নিয়ে উত্তর দেয়, সরি মন্টি, আমি আসতে পারবো না। এই কথা শোনার পর মন্টি আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। আসলে সিয়ার মন্টির জন্মদিনে না যাওয়ার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না। ন্যাশনালসে সিলেক্ট হওয়ার পর সে প্র্যাকটিসের জন্য আরও কঠিনভাবে সে সমস্যার ফেস করছিল। এখন থেকে উইকেন্ডও তাকে ট্রেনিং করতে হবে, তাই সে মন্টির বার্থডেতে যেতে পারবে না। ঠিক তখনই স্যাম একটা কাগজে নিজের নাম আর তার জন্ম তারিখ লিখে ফেলে। এরপর গিরুকে অ্যাপ থেকে নিজের একটা ভিডিও রেকর্ড করা শুরু করে দেয়। ভিডিওতে সে মজা করে একটা উইশ করে, যেখানে সিয়ার যেন পরবর্তী উইকেন্ড প্র্যাকটিসগুলো মিস হয়ে যায় এমন একটা উইশ করেছে সে। স্যামের ইচ্ছাটা একদমই সিরিয়াসলি নেয়নি। তার মনে হচ্ছিল এই অ্যাপটা শুধু একটা ফান করার অ্যাপ, এর থেকে বেশি কিছু না। একটা অ্যাপ কিভাবে এত কিছু ঘটাবে? এরপর আমরা দেখি নারীকে। সে তার কাজিন জাস্টিনের জন্য নিজের একটা ফেক আইডি বানিয়ে ফেলে এবং সে আইডি ব্যবহার করে একটা বারে চলে যায়। সেখানে তার কাজিন জাস্টিন আর তার বন্ধুরা বেশ মজা করছিল। পরের দিন সবাই যখন স্কুলে আসে তখন সিয়া খেয়াল করে যে মন্টি খুব অদ্ভুত আচরণ করছে। তার চেহারা, হাঁটা চলা সব কিছুতে একটা অ্যাবনর্মাল ভাব। এদিকে মন্টির ফোন বারবার বিপ শব্দ করছে। ফোনের ভেতরে সে রহস্যময় টাইমার চলছিল, আর এখন মন্টির হাতে বাকি ছিল মাত্র 2 মিনিট। হঠাৎ মন্টি তার কিট থেকে একটা কাটার বের করে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের নিয়ন্ত্রণেই নেই, কোনো একটা অদৃশ্য শক্তি যেন তাকে কন্ট্রোল করছে। ঠিক তখনই স্যাম এগিয়ে এসে মন্টির হাত থেকে কাটারটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মন্টি প্রচণ্ড জোরে ধাক্কা মেরে স্যামকে দূরে সরিয়ে দেয়। আর এরপর মন্টি কাটার দিয়ে সিয়ার দিকে এগিয়ে আসে। সে সিয়াকে জোরে ধাক্কা দেয়, আর ধাক্কার কারণে দুজনই কাচের দরজা ভেঙে ক্লাসরুমের বাইরে ছিটকে পড়ে। এরপর মন্টি নিজের ফোনের দিকে তাকায়। সেখানে দেখা যায় তার হাতে মাত্র 27 সেকেন্ড বাকি। সময় শেষ হওয়ার আগেই মন্টি নিজের গলায় কাটার চালিয়ে দেয়, আর সেখানে তার মৃত্যু ঘটে।
পুরো ঘটনায় সিয়ার চোখের সামনে ঘটে গিয়েছে। সে ভয়ে জমে যায়। ঠিক তখনই সিয়া দেখে মন্টির ফোনের টাইমার শূন্যতে নেমে এসেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে এই গিরিগো অ্যাপ কোনো সাধারণ অ্যাপ না, যে এই অ্যাপটাতে কোনো ইচ্ছে জানাবে সত্যি সত্যি সেটা পূরণ হয়ে যাবে এবং 24 ঘন্টার বিনিময়ে সে মানুষটার জীবনও চলে যাবে। দ্বিতীয় এপিসোডের গল্প আমাদের নিয়ে যায় মন্টির মৃত্যুর আগের দিনে। সেদিন সিয়া মন্টির সাথে দেখা করতে গিয়েছিল। সে মন্টির জন্য একটা বার্থডে গিফটও নিয়ে যায়, কারণ ট্রেনিংয়ের কারণে সে মন্টি জন্মদিনে আসতে পারবে না। যখন সিয়া মন্টির কাছ থেকে ফিরে যাচ্ছিল তখন মন্টি তাকে বলে, গতকাল তোমার নাম্বার থেকে আমার নাম্বারে একটা কল এসেছিল, সেখানে তোমরা সবাই মিলে আমার সম্পর্কে খুব খারাপ কথা বলেছিলে, কিন্তু আমি জানি সেটা তোমরা ছিল না, আমার বিশ্বাস রয়েছে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা আবার মন্টির মৃত্যুর দিনের ঘটনাগুলো দেখতে পাই। ঠিক তখনই সিয়ার কোচ তার কাছে আসে এবং জানায় যে এই সপ্তাহে তার ট্রেনিং বন্ধ রাখা হয়েছে। এটা শুনে সিয়ার মাথায় স্যাম এসে উইশের কথা চলে আসে, কারণ স্যামই গিরুগে অ্যাপে উইশ করেছিল যেন সিয়ার উইকেন্ড প্র্যাকটিস বন্ধ হয়ে যায়, আর আজ সেটা সত্যি সত্যি ক্যান্সেলও হয়ে গিয়েছে। সিয়া বুঝতে পারে যে ব্যাপারটা মোটেও মজার নয়। সে যখন কোচের সঙ্গে ট্রেনিং নিয়ে কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই একটা লোহার জিনিস নিচে পড়ে। অল্পের জন্য সিয়া আর তার কোচ প্রাণে বাঁচে। এই দৃশ্য দেখার পর সিয়া বুঝে যায় স্যাম এখন ভয়ঙ্কর বিপদে রয়েছে, কারণ গিরিগো অ্যাপ ব্যবহার করা উইশ আর কখনো ফেরানো যায় না। এদিকে স্যামের ফোনে গিরিগো অ্যাপ থেকে একটা মেসেজ এসেছে যে তোমার ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে। ঠিক তখনই সিয়া দৌড়ে স্যামের কাছে আসে। সে ভয় পেয়ে স্যামকে জিজ্ঞেস করে, তোমার ফোনেও কি টাইমার শুরু হয়ে গিয়েছে নাকি? এরপর তারা ফোনের দিকে তাকাতেই স্যামের ফোনেও 24 ঘন্টার একটা কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা থেকে সিয়ার ভয় আরও বেড়ে যায়। এরপর সবাই বাইরে আসে। রন স্যামের ফোন রিসেট করে টাইমারটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ফোন রিসেট করার পরেও টাইমারটা থামে না। রন বারবার গিরগো অ্যাপ ডিলিট করার ট্রাই করে, কিন্তু কোনো লাভই হয় না। অ্যাপটা যেন ফোনের সঙ্গে একদম আটকে গিয়েছে। এরপর সিয়া আর স্যাম নিজেদের বিল্ডিংয়ে ফিরে আসে। রাতে স্যাম যখন নিজের ঘরে ঘুমাচ্ছিল তখন তার ফোনে সিয়ার কল আসে। কল ধরতে এসে শুনতে পায় সিয়া তার বন্ধুদের সঙ্গে স্যামের সম্পর্কে খারাপ কথা বলছে। এই কথা শুনে স্যামের মনে পড়ে যায় যে সিয়া তো এখন একা রয়েছে, তাই সে দ্রুত সিয়ার বাসার জন্য রওনা দেয়, কিন্তু যাওয়ার আগে ফোনটা কেটে যায়। সিয়ার কাছে গিয়ে স্যাম তাকে বলে, তোমার নাম্বার থেকে আমার নাম্বারে কল এসেছিল, সেখানে তোমার গলায় আমার সম্পর্কে কেউ খারাপ কথা বলছিল। এই কথা শুনে সিয়াও অবাক হয়ে যায়, কারণ মন্টির সঙ্গেও ঠিক এমনটাই হয়েছিল। কিছুক্ষণ পর সিয়ার বাড়িতে রন আর নারীও চলে আসে। রন তখন গিরগো অ্যাপের কোড বের করার চেষ্টা করছিল, কিন্তু সে দেখে যে অ্যাপের কোডগুলো খুবই সিম্পল, এর মধ্যে কোনো জটিলতা নেই। যেন এই অ্যাপটা বাইরে থেকে সাধারণ, কিন্তু পেছনে কোনো অদৃশ্য বা অ্যাবনর্মাল শক্তি কাজ করছে। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে স্যাম বারবার নিজের চোখ ঘষছে। স্যাম যখন হাত সরায় সবাই দেখে যে তার চোখ পুরো লাল হয়ে গিয়েছে। এরপর স্যাম দেওয়ালের দিকে আঙ্গুল দেখাতে শুরু করে। সেখানে তখন কেউ দাঁড়িয়ে রয়েছে এমনটা কিছু, কিন্তু বাকিরা কেউ সেটা দেখতে পায় না। হঠাৎ স্যামের আঙ্গুল তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। দেখতে দেখতে সে নিজের আঙ্গুল নিজের চোখে ঢুকিয়ে দেয়। তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সিয়া দ্রুত স্যামের কাছে ছুটে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরোপুরি পজেসড হয়ে গিয়েছে স্যাম। সে উল্টো সিয়াকে আক্রমণ করে দূরে ছুড়ে ফেলে। এরপর স্যামের মুখ থেকেও রক্ত বের হওয়া শুরু হয়। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে খুব ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। স্যামকে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে রন পেছন থেকে তাকে ধরে ফেলে, কিন্তু স্যামের শরীরে তখন অস্বাভাবিক শক্তি চলে এসেছে। সে রনের গলা চেপে ধরে তাকে মাটি থেকে তুলে ফেলে। এটা দেখে সিয়া দ্রুত রনের ল্যাপটপ নিয়ে স্যামের মাথায় আঘাত করে। আঘাতের ফলে স্যাম রনকে ছেড়ে দেয় এবং নিজে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা সিয়াকে হাসপাতালে দেখতে পাই। তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো। সিয়া তখন ডাক্তারকে স্যামের কথা জিজ্ঞেস করে। ডাক্তার জানায় স্যাম এখনও অজ্ঞান অবস্থায় রয়েছে। এই কথা শুনে সিয়া খুব চিন্তায় পড়ে যায়। এরপর হাসপাতালে নারী সিয়ার সাথে দেখা করতে আসে। নারী জানায় তার ব্যাগ সিয়ার বাড়িতে রয়ে গিয়েছে, তাই সিয়া তাকে নিজের বাড়ির সিকিউরিটি কোড বলে দেয়। অন্যদিকে রন গিরগু অ্যাপ হ্যাক করার ট্রাই করছিল। ঠিক তখনই তার বোনের ফোন আসে, আর এ বোন কেউ না, সেই রুবি। রুবি রনকে বলে, তুমি যে অ্যাপটা হ্যাক করার চেষ্টা করছো সেটা এখনই বন্ধ করো, কারণ তুমি অ্যাপের সাথে যেটা চেঞ্জ করতে চেয়েছিলে সেটার কারণে গতকালকে স্যামের উপর সে আত্মা এত বেশি ভর করে গিয়েছিল যে সে কারণে তোমাদের সবার জীবন যেতে চলেছিল। রন অবাক হয়ে রুবিকে জিজ্ঞেস করে, আপনি এসব জানলেন কিভাবে? তখন রুবি তার সাদা সাপের দিকে তাকায়। আসলে রুবির কাছে থাকা সাপটি কোনো সাধারণ সাপ নয়, এটা এক ধরনের ডিভাইন লাইট, যা রুবিকে আগে অশুভ ঘটনার সংকেত দিয়ে দেয়। রুবি তখন রনকে জানায় তারা যে জিনিসের সঙ্গে জড়িয়ে পড়েছে সেটার নাম হচ্ছে যজ্ঞ।
এটা এক ধরনের অভিশাপ যা এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই অভিশাপ যে কোনো মাধ্যমে ছড়াতে পারে, তাদের ক্ষেত্রে এটা ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে। রন এসব শুনে হতবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি যে স্যামের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। সে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। স্যামের এই অবস্থার কথা জানতে পেরে সিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। সে একটা কাগজ নিয়ে সেখানে নিজের নাম আর জন্ম তারিখ লেখে। তারপর গিরিগো অ্যাপ খুলে স্যামকে বাঁচানোর জন্য উইশ করে এবং ভিডিও আপলোড করে। কিছুক্ষণের মধ্যেই রন সেখানে দৌড়ে আসে। সে দেখে সিয়া ও গিরগো অ্যাপ ব্যবহার করে ফেলেছে, মানে এখন সিয়ার উপরেও অভিশাপ লেগে গিয়েছে। রন সিয়াকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে। সিয়া কাঁদতে কাঁদতে বলে যে আমি আর আমার কাছের মানুষকে চোখের সামনে মরতে দেখতে পারবো না। অন্যদিকে স্যামের অবস্থা উন্নতি হওয়া শুরু হয়ে যায়। আসলে সিয়ার উইশের কারণে তার উপর থেকে অভিশাপের প্রভাব কমে গিয়েছে। এরপর আমরা দেখি নারী সিয়ার বাড়িতে নিজের ব্যাগ নিতে যায় আর সেখানে স্যামের ফোন খুঁজে পায়। ফোনে সে তাকিয়ে দেখে স্যামের টাইমারে আর মাত্র 13 ঘন্টা বাকি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দেখতে দেখতে সে টাইমার বেড়ে যায়, মানে সিয়ার উইশ কাজ করা শুরু করেছে। কিন্তু ঠিক তখনই ক্যামেরা নারীর ফোনের দিকে যায় আর সেখানে দেখা যায় যে নারীর ফোনেও টাইমার চলছে, অর্থাৎ নারীও গিরুকে অ্যাপ ব্যবহার করে ফেলেছে। সেও নিজের কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য এই অভিশপ্ত অ্যাপের ফাঁদে পা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নারী কি উইশ করেছে, আর এই অভিশাপ এবার কাকে নিয়ে যাবে মৃত্যুর দিকে। দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখি রন আর সিয়া হাসপাতালে আছে। সিয়া অবস্থা একটু সামলে উঠলেও বিপদ এখনও শেষ হয়নি। রন সিয়াকে বলে আমাদের যত দ্রুত সম্ভব আমার বোন রুবির কাছে নিয়ে যেতে হবে। সে একজন শামান। এই অভিশাপ ভাঙতে হলে একমাত্র সেই আমাদেরকে হেল্প করতে পারবে। সিয়া আর দেরি না করে রনের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা একটা ক্যাব বুক করে রুবির বাড়ির দিকে রওনা হয়। কিন্তু রুবি যে জায়গায় থাকে সেটা শহর থেকে অনেক দূরে, জঙ্গলে একবারে ভেতরের দিকে। রাতও অনেক হয়ে গিয়েছে। চারদিকে তখন অন্ধকার, নির্জন রাস্তা আর সামনে শুধু ঘন জঙ্গল। ক্যাব ড্রাইভার আস্তে আস্তে ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারে যে তাদের আরও ভিতরে যেতে হবে, তাই সে মাঝপথে রন আর সিয়াকে নামিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এখন আর উপায় না দেখে রন আর সিয়া পায়ে হাঁটা শুরু করে। অনেকক্ষণ অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার পর অবশেষে তারা সে জায়গায় পৌঁছে যায় যেখানে রুবি থাকে। সিয়া তখন রনকে জিজ্ঞেস করে তোমার বোন আর এই জায়গা থেকে বাইরে যায় না কেন, সে এখানে একা একা কেন থাকে। রন জানায় তার বোনের স্বামী জ্যাক একবার তাকে বলেছিল যদি রুবি এই জায়গা থেকে বাইরে চলে যায় তাহলে তার মৃত্যু হয়ে যাবে। এরপর জ্যাক রন আর সিয়াকে সেই বাড়ির ভিতরে নিয়ে যায়। সিয়া ঘরে ঢুকতে তার ফোনে স্যামের কল আসে। স্যাম তাকে জিজ্ঞেস করতে থাকে সে এখন কোথায় রয়েছে। ঠিক তখনই সেখানে রুবি এসে যায়। সে সিয়াকে সাবধান করে বলে ফোনে যে এখন তোমার সাথে কথা বলছে সে স্যাম নয়, তুমি তাকে কিছু বলবে না, তোমার সঙ্গে অন্য কোনো আত্মা কথা বলছে। রুবি কথাটা শেষ হতে সিয়ার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে যায়। সে পজেসড হয়ে যায়, তবে পুরোপুরি না। কিছুটা নিয়ন্ত্রণ তখনও তার নিজের উপরে ছিল। রুবি সঙ্গে সঙ্গে জ্যাককে একটা দড়ি আনতে বলে। তারপর সে দড়ির সাহায্যে সে সিয়ার হাত থেকে ফোনটা আলাদা করে দেয়। ফোনটা আলাদা হতে সিয়া অজ্ঞান হয়ে যায়। রুবি দ্রুত সিয়াকে সেই জায়গায় শুয়ে দেয় যেখানে তাকে বাঁচানোর জন্য রিচুয়াল করবে। আসলে সিয়া তখন সে আত্মার দুনিয়ায় আটকে গেছে যে আত্মা তাকে মারার চেষ্টা করছে। তাই সিয়াকে বাঁচাতে হলে রুবিকেও সে আত্মার দুনিয়ায় যেতে হবে। সেখান থেকে সিয়াকে ফিরিয়ে আনতে পারলে সে বাঁচবে। রুবি আর জ্যাক রিচুয়াল শুরু করে। জ্যাক একটা ছুরি নিয়ে রুবি আর সিয়ার চারপাশে একটা বৃত্ত তৈরি করে। এরপর সে কয়েকটি আগরবাতি জ্বালায়। এরপর রুবি নিজে মাস্ক পরে আত্মার দুনিয়ায় সিয়ার কাছে চলে যায়। সে অদ্ভুত দুনিয়ায় রুবি সিয়াকে একটা দরজা দেখিয়ে বলে এ দরজার ভিতরে যাওয়ার পর তোমাকে আরও একটি দরজা খুলতে হবে, কিন্তু যাই হোক তুমি কখনো পিছনে ফিরে তাকাবে না। আমি তোমাকে আমার সঙ্গে বেঁধে রেখেছি, তাই আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, কিন্তু তুমি যদি পিছনে তাকাও তাহলে সেই আত্মা আমাকেও দেখে ফেলবে আর আমি তখন তোমাকে হেল্প করতে পারবো না। এরপর রুবি মাস্ক পরে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর সিয়া দরজাটি খুলে ভেতরে ঢুকে। দরজা খুলতে সে নিজেকে নিজের স্কুলে দেখতে পায়, কিন্তু স্কুলটা একদম অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা, যেন পুরো জায়গাটা মৃত্যুপুরীর মতো হয়ে গিয়েছে। হঠাৎ পেছনে মন্টি আত্মা দেখতে পায়। ভয়ে সিয়া দৌড় শুরু করে, কিন্তু যেদিকে যায় সেদিকে মন্টিকে দেখতে পায়। একসময় মন্টি সিয়ার একদম কাছে এসে দাঁড়ায় এবং নিজের গলা কাটতে শুরু করে। তার গলা থেকে রক্ত বের হয়ে সিয়ার মুখে পড়তে থাকে। সিয়া ভয় পেলেও নিজেকে সামনে নিয়ে বলে যে তুমি মন্টি নও, আমি তোমাকে একদমই ভয় পাই না।
তুমি আমার কিছুই করতে পারবে না। এ কথা বলে সে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু মন্টি এবার তার সামনে এসে দাঁড়ায় এবং কাঁটা দিয়ে নিজের গলা কাটতে থাকে। আর এরপর সিয়ার থামে না, সে সাহস করে মন্টি আত্মার ভেতর দিয়ে সামনে আগাতে শুরু করে। এরপর সে সামনে একটা হলুদ হ্যান্ডেলওয়ালা দরজা দেখতে পায়, আর সেখানে কিছু না ভেবেই সে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে। বাস্তব দুনিয়ায় রবি বুঝতে পারে যে সিয়া প্রথম দরজাটা পার হয়ে গেছে, তাই সে জ্যাককে আরেকটা আগরবাতি জ্বালাতে বলে, কারণ সিয়াকে এখন দ্বিতীয় দরজাটাও পার হতে হবে। আসলে এই আগরবাতিগুলো রবিকে আত্মার আক্রমণ থেকে রক্ষা করছিল। যতক্ষণ আগরবাতি জ্বলবে ততক্ষণ রবি সে আত্মার হাত থেকে নিজেকে কিছুটা নিরাপদ রাখতে পারবে। এদিকে আত্মার দুনিয়ায় প্রথম দরজা পার করার পর সিয়া আরেকটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। সেখানে একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সে দেখতে পায়। এই দৃশ্যটি আসলে সিয়ার অতীতের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলো একটা। সেদিনই সিয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই দুর্ঘটনার ফলে তার মা বাবা মারা গিয়েছিলেন। সিয়া নিজের মা বাবাকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে জানে যে এরা তার আসল মা বাবা নয়, এরা আসলে আত্মার তৈরি করা মায়া। তাই সে নিজেকে শক্ত করে আবারও সামনে এগোতে থাকে। কিন্তু যখন সে নিজের মায়ের পাশ দিয়ে যাচ্ছিল তখন তার মা হঠাৎ তার পা চেপে ধরে এবং কাঁদতে কাঁদতে সিয়াকে অনুরোধ করতে থাকে সিয়া যেন একবার পেছনে তাকায়। ঠিক তখনই সিয়ার সামনে দ্বিতীয় দরজাটা দেখতে পায়। সে দ্রুত নিজের পা ছাড়িয়ে দরজার দিকে দৌড় দেয়, আর ততক্ষণ সিয়ার মায়ের রূপ নিয়ে তাকে বারবার পেছনে তাকার জন্য বাধ্য করছিল, কিন্তু সিয়া সে ফাঁদে পা দেয় না। সে দ্বিতীয় দরজাটিও খুলে ফেলে। হঠাৎ সিয়ার চোখ খুলে যায়, সে দেখে তার সামনে জ্যাক আর রন বসে আছে। সিয়া তাদের জিজ্ঞেস করে যে রুবি কোথায়। জ্যাক বলে রুবি খুব ক্লান্ত হয়ে গেছে, তাই সে গোসল করে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে সিয়া তার পেছন থেকে রুবির কণ্ঠ শুনতে পায়। রুবি তাকে বলে, সিয়া এখন তুমি তৃতীয় দুনিয়ায় চলে এসেছো। তোমার সামনে যে জ্যাক আর রন বসে আছে তারা আসল নয়, তুমি তাদের কোনো কথা জবাব দেবে না। কিন্তু সামনে বসা জ্যাক সিয়াকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে আসল জ্যাক। সে বলে, আমি সত্যি, তুমি যদি পিছনে না তাকাও তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। কিন্তু সিয়া এখনও রবির কণ্ঠ শুনতে পাচ্ছিল, তাই সে পেছনে তাকায় না। আর গাইস, ভিডিওর এই মুহূর্তে আমরা একটু বিরক্ত করছি। আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে, যেটার স্পন্সরশিপে এই ভিডিওটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। তো অ্যাকচুয়ালি আমাদের ভিডিও তৈরির যে খরচটা হয় সেটা আমরা স্যাভেজ অনের যে মার্চেন্ডাইজ রয়েছে সেখানকার সেলসের মাধ্যমে খরচগুলো উঠিয়ে থাকি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়া আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ, অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো, এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। এরপর রন সিয়াকে গিউগো অ্যাপের টাইমার সম্পর্কে বলে এবং বলে যে আমি তোমাকে বাঁচানোর জন্য উইশ করেছি, তাই আমিও এখানে এসেছি। এই কথা শুনে সিয়ার মনে হয় রন হয়তো সত্যিই আসল। ঠিক তখনই রন সিয়ার পেছনে কিছু একটা দেখার ভান করে এবং খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তার এই ভয় আর আতঙ্ক দেখে সিয়ার নিজেকে ধরে রাখতে পারে না, সে পেছনে তাকিয়ে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে আত্মা রুবিকেও দেখে ফেলে। বাস্তব দুনিয়ায় রুবির মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, কারণ রুবিও এখন সে দুনিয়াতে আটকে পড়েছে যেখানে সিয়া আটকে ছিল। রুবি সঙ্গে সঙ্গে জ্যাককে বলে যে দ্রুত আরেকটি আগরবাতি জ্বালাও। জ্যাক দ্রুত আগরবাতি জ্বালিয়ে দেয়। এদিকে তৃতীয় দুনিয়ায় সিয়া দেখে তার হাতে একটা লাল সুতো বাঁধা, আর তার সামনে অসংখ্য মৃতদেহ ঝুলছে। বাস্তব দুনিয়ায় সিয়ার চোখ আর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। ঠিক তখনই রুবি সেখানে এসে সিয়ার হাতের লাল সুতা কেটে দেয়। এরপর সে সিয়াকে নিয়ে দ্রুত দরজার দিকে দৌড়াতে থাকে, কিন্তু তারা দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সিয়ারটা তাদের পথ আটকে দেয়। সে তাদের দরজা পার হতে দিতে চায় না। ঠিক তখনই আরেকটা আত্মা এসে সেখানে হাজির হয়, আর দ্বিতীয় আত্মা প্রথম আত্মাকে থামানোর চেষ্টা করে। সুযোগ বুঝে রবি আর সিয়া দরজাটি খুলে তৃতীয় দুনিয়া থেকেও বেরিয়ে আসে। বাস্তব দুনিয়ায় সিয়ার জ্ঞান ফিরে আসে। রন দ্রুত তাকে ধরে সামলায়।
এরপর সে রুবিকে জিজ্ঞেস করে সিয়াকে এখন পুরোপুরি ঠিক হয়েছে। রুবি জানায় যে না, পুরোপুরি ঠিক হয়নি, আমরা শুধু সেই সুতাটা কেটেছি যেটা সিয়াকে আত্মার দুনিয়ার সাথে বেঁধে রেখেছিল, কিন্তু আসল আত্মাকে এখনও শেষ করা বাকি। এরপর রন সিয়াকে ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। অন্যদিকে জ্যাক রুবির হাতে হওয়া সে কাটারা দেখছিল। আত্মার আক্রমণের কারণে রুবির হাতে ক্ষত হয়ে গিয়েছিল। ঠিক তখনই রুবির সাদা সাপটি এসে তার হাতের ক্ষত ঠিক করে দেয়, আর রুবি আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা স্যামকে দেখি, তার অবস্থা আগের থেকে অনেক ভালো। হাসপাতালে তখন নারীও উপস্থিত ছিল। নারী স্যামকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় স্যাম পজেস্ট অবস্থায় রনের গলা চেপে ধরে তাকে বাতাসে তুলে ফেলেছিল। ভিডিও দেখে স্যাম নিজে হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না তার শরীর দিয়ে এমন ভয়ঙ্কর কাজ কিভাবে করা হলো। এরপর আমরা সিয়ার দিকে ফিরে আসি। সিয়া তখন ঘুমিয়েছিল। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ সিয়ার মুখের উপর কিছু ফোঁটা পড়তে থাকে। সিয়া প্রথমে ভাবে যে এগুলো হয়তো বৃষ্টির পানি, কিন্তু সে চোখ খুলতে দেখে তার মুখে আসলে রক্তের ফোঁটা পড়ছে। আর এই দৃশ্যে সিয়া একদম ভয়ে জমে যায়। আর এখন প্রশ্ন হচ্ছে এই রক্ত কোথা থেকে এসেছে, সেটার উত্তর আমরা সামনেই জানতে পারবো। চতুর্থ এপিসোডের শুরুতে আমরা আবার সিয়াকে দেখতে পাই। আতঙ্কিত হয়ে সে বিছানায় উঠে বসে। ঠিক তখনই তার চোখ যায় ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর আত্মার দিকে। আত্মাটিকে দেখে সিয়ার বুক কেঁপে ওঠে। কিন্তু বিষয়টা এখানে শেষ হয় না। সেই আত্মা তাকে বারবার পেছনে তাকানোর জন্য ইশারা করতে থাকে। অবশেষে সিয়া যখন পেছনে তাকায় তখন সে আরেকটা আত্মাকে দেখতে পায়। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে সিয়ার ঘুম ভেঙে যায়। আসলে পুরো ঘটনায় ছিল একটা দুঃস্বপ্ন। আজ সিয়া রুবির বাড়ি থেকে চলে যাবে, তাই রুবি তাদের নিরাপত্তার কথা ভেবে জ্যাককেও সিয়া আর রনের সাথে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে রুবি সিয়ার হাতে একটা সাদা সুতো বেঁধে দেয় আর বলে যে যতক্ষণ এই সুতাটা তোমার হাতে থাকবে ততক্ষণ সে আত্মা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সিয়া, রন আর জ্যাক রওনা দেয় এবং কিছুক্ষণ পর রনের বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পর রনের নজর পড়ে মন্টির ল্যাপটপের উপর। সে সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে বসে, কারণ তারা এখন যে কোনো মূল্যে জানতে চায় যে মন্টি প্রথম গির্গো অ্যাপের খবর কোথা থেকে পেয়েছিল। রন যখন মন্টির ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে দেখে তখন সেখানে একটা অজানা নাম্বার থেকে কল আসতে শুরু করে। রন কলটি রিসিভ করে। ওপাশ থেকে একটা ছেলে কথা বলতে শুরু করে। যেহেতু মন্টি মারা গিয়েছে তাই রন, সিয়া আর জ্যাক বুঝতে পারে না কি করবে। তারা টেক্সটের মাধ্যমে উত্তর শুরু করে। ওই ছেলেটি তাদের মন্টি ভেবে বলে, তুমি যে জিনিসটা আমার কাছে চেয়েছিলে সেটা আমি এনে ফেলেছি। এখন আগের মতো সেই জায়গায় এসে দেখা করো যেখানে আমরা সবসময় দেখা করি। বাস এতটুকু বলে ছেলেটা কল কেটে দেয়। কিন্তু সমস্যা হলো মন্টি কোথায় এই ছেলেটার সাথে দেখা করতো সেটা তো তাদের কোথাও জানা নেই। তখন রন মন্টির পুরনো লোকেশন হিস্ট্রি চেক করতে শুরু করে দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা এমন একটা জায়গার সন্ধান পায় যেখানে মন্টি প্রায় যেত। আরেকদিকে আমরা দেখি তখন স্যাম সিয়ার ফ্ল্যাটে এসেছে। সেখানে এসে দেখে সিয়া নেই, বরং রয়েছে নারী। স্যাম অবাক হয়ে নারীকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। নারী উত্তর দেয়, সিয়ার আন্টি আমাকে কিছু জিনিস রেখে যেতে বলেছিলেন তাই আমি এসেছি। এরপর স্যাম পুরো ফ্ল্যাটে নিজের ফোন খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও ফোনটি খুঁজে পায় না। তাই সে নারীকে বলে, তোমার ফোনটা একটু দাও, তুমি যেদিন ভিডিও করেছিলে সেটা আমি দেখতে চাই, হয়তো ভিডিওতে আমার ফোনে কোনো ক্লু পাওয়া যাবে। নারী ফোন দিয়ে দেয়, কিন্তু ভিডিও দেখার চেয়ে স্যামের নজর যেন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। আসলে সে বারবার সিয়ার ব্যাপারে চিন্তিত হচ্ছিল। নারী বিষয়টা বুঝতে পেরে দ্রুত নিজের ফোনটা ফেরত নিয়ে নেয়। অন্যদিকে সিয়া, রন আর জ্যাক পৌঁছে যায় সে জায়গায় যেখানে ডিসকর্ডে সে রহস্যময় বন্ধুর আসার কথা ছিল। কিছুক্ষণ পর সত্যি সে সেখানে হাজির হয়। তাকে দেখে জ্যাক দ্রুত এগিয়ে যায়, কিন্তু জ্যাককে দেখা মাত্র মিনসু ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। তাকে পালাতে দেখে সিয়া আর রনও দ্রুত তার পিছনে। পালাতে পালাতে মিনসু একটা ভবনের ছাদে উঠে যায়, কিন্তু সিয়াও তাকে ছাড়া পাত্র নয়। সেও পেছনে পেছনে ছাদে উঠে পড়ে। এরপর মিনসু পাশের বিল্ডিংয়ের ছাদে লাফিয়ে চলে যায় এবং দুই ভবনের মাঝখানে থাকা সিঁড়িটা নিচে ফেলে দেয়। সে ভেবেছিল এবার তার কাছে কেউ আসতে পারবে না। ঠিক পরের মুহূর্তে এমন কিছু ঘটে যা দেখে সে অবাক হয়ে যায়। সিয়া কয়েক কদম পিছিয়ে এসে দৌড় দেয় এবং অবিশ্বাস্যভাবে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের ছাদে লাফিয়ে পড়ে। এটা দেখে মিনসুর চোখ একদম কপালে উঠে যায়, কিন্তু কিছু বোঝার আগেই রন এবং জ্যাকও সেখানে পৌঁছে যায় এবং তাকে ধরে ফেলে। এরপর সিয়া সরাসরি মিনসুকে মন্টির ব্যাপারে জিজ্ঞেস করে। মিন্টু জানায় সে মন্টির কাছে কিছু বিশেষ পিলস পৌঁছে দিত। তখন সিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি মন্টিকে গিরিগো অ্যাপের ব্যাপারে বলেছিলে? এরপর সে জানিয়ে দেয় যে মন্টি আর বেঁচে নেই। ডিসকর্ডে সেদিন কথা হয়েছিল সেটা আসলে মন্টি বলছিল না। এটা শুনে মিনসু সত্যিই ভেঙে যায়। তারপর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয় সে বলে গিরিগো অ্যাপের পোস্টের শুরু থেকে একটা সতর্কবার্তা লেখা ছিল, আর সে পোস্টের সঙ্গে দুইটা মেয়ের ছবি ছিল। একজনের নাম ছিল নিনা আর একজনের নাম ছিল রোজি।
আরও অবাক করার বিষয় হলো নিনা ছিল একজন শক্তিশালী শামানের মেয়ে। এই তথ্য শুনে রন দ্রুত গাড়িতে ফিরে যায় এবং মন্টির ল্যাপটপে খোঁজা শুরু করে। কিছুক্ষণ পর সত্যি সত্যি সে নিনা আর রোজির ছবি খুঁজে পায়। এরপর মিনসু তাদের নিনার বাড়ির ঠিকানাটাও দেয়, আর এই সূত্র পাওয়ার পর থেকে তিনজনের নতুন রহস্যের সন্ধানে নিনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখান থেকে গল্পে নতুন একটা মোড় নিতে শুরু করে। মিনসু থেকে নিনার ঠিকানা পাওয়ার পর সিয়া, রন আর জ্যাক সরাসরি সে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু জায়গাটা ছিল নির্জন, চারপাশে অদ্ভুত একটা পরিবেশ, যেন পুরো এলাকাটার উপর কোনো একটা অশুভ ছায়া ভর করে চলেছে। গ্রামে পৌঁছানোর পর জ্যাক তার ফোন থেকে একটা লাল সাদা রঙের পতাকার ছবি বের করে সিয়া আর রনকে দেখায়। এরপর বলে, এই ধরনের পতাকা কোথাও দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কারণ এগুলো সাধারণত কোনো শক্তিশালী সামানদের এলাকার চিহ্ন। তারা ঘন্টা পর ঘন্টা গ্রাম জুড়ে ঘুরতে থাকে, কিন্তু কোথাও এই সামানের বাড়ির খোঁজ পায় না। এভাবে সন্ধ্যা নেমে আসে। ঠিক তখনই তাদের চোখে পড়ে একটা ছোট্ট বাড়ি, সেখানে এখনও আলো জ্বলছে। তারা তিনজন সেখানে ঢুকে পড়ে। ভিতরে তারা এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তিনি ছোট্ট একটা দোকান চালাতেন। জ্যাক তাকে জিজ্ঞেস করে এই এলাকায় কোনো সামান আছে কিনা। বৃদ্ধা সঙ্গে সঙ্গে একজনের কথা বলেন। তিনি জানান এমন একজন নারী রয়েছেন যিনি কয়েক বছর ধরে এখানে থাকেন এবং গ্রামের মানুষ তাকে খুব সম্মান করে। এরপর তিনি তাদের সে বাড়ির ঠিকানা দিয়ে দেন। তিনজন দ্রুত সে বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার আগে জ্যাকের হাতে থাকা বিশেষ কম্পাস অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। এটা দেখে জ্যাক বুঝে যায় যে আশেপাশে কোনো আত্মা রয়েছে। পরিস্থিতি বুঝে সে মাটিতে দ্রুত লবণ দিয়ে একটা বৃত্ত তৈরি করে। তারপর সিয়া আর রনকে সে বৃত্তের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে বলে যে আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা কেউ এই বৃত্তের বাইরে বের হবে না। কথাটা বলে সে একাই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে জ্যাক দেখতে পায় বিভিন্ন জায়গায় শুকনো রক্তের দাগ লেগে রয়েছে, আর সে পুরো বাড়ি খুঁজে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার চোখ পড়ে একটা গোপন দরজায়। দরজাটি খুলে সে নিচের দিকে নামতে শুরু করে এবং ছোট একটা ক্যাবিনে এসে পৌঁছায়। ভেতরে ঢুকে সে হতবাক হয়ে যায়। সেখানে একটা স্কুল ইউনিফর্ম পরেছিল, আর তার চারপাশে অসংখ্য রিচুয়ালের চিহ্ন ছড়িয়েছিল। সব দেখে মনে হচ্ছিল কেউ একজন এই জায়গায় এসে কাউকে রক্ষা করার চেষ্টা করেছিল। জ্যাক দ্রুত সেই জায়গার ছবি তুলে রুবির কাছে পাঠিয়ে দেয়। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা রন মজা করতে গিয়ে সিয়াকে লবণের বৃত্তর বাইরে ঠেলে দেয়। আর ঠিক সে মুহূর্তে সিয়া আবার নিনার আত্মাকে দেখতে পায়। নিনা এবার তাকে ইশারা করে নিজের সঙ্গে আসতে বলে। অদ্ভুতভাবে সিয়াও তার পেছনে হাঁটা শুরু করে দেয়। রনও বাধ্য হয়ে তাদের অনুসরণ করে। কিছু দূর পর যখন নিনা একটা নির্দিষ্ট জায়গায় এসে থামে এবং মাটির দিকে ইশারা করে, সিয়া সেখানে ঘুরতেই একটা পুরনো ছবি বেরিয়ে আসে। ছবিটিতে নিনা আর রোজি একসাথে দাঁড়িয়েছিল। ছবির সঙ্গে একটা স্কুল ড্রেসও পাওয়া যায়। এতে পরিষ্কার হয়ে যায় যে নিনা আর রোজি দুজন এক সময় স্কুলের ছাত্রী ছিল। সিয়া সঙ্গে সঙ্গে এই তথ্য জ্যাককে জানায়। এরপর সবাই আবার গাড়িতে ফিরে আসে। ঠিক তখনই জ্যাকের কাছে রুবির ফোন আসে। ছবিগুলো দেখার পর রুবি জানায় যে সামান এই রিচুয়ালগুলো করেছে সে আসলে কোনো সাধারণ সামান নয়, সে অত্যন্ত শক্তিশালী। এ তথ্য সবাইকে আরও বেশি চিন্তায় ফেলে দেয়। এদিকে রন একটা নতুন আইডিয়া দেয়। সে বলে যদি কোনোভাবে গিরিগো অ্যাপের সার্ভারে ঢোকা যায় তাহলে আমরা জানতে পারবো যে কারা কারা এই অ্যাপ ব্যবহার করছে। এই কথা শুনে সিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে জানায় তাদের কোচের কম্পিউটার ব্যবহার করলে হয়তো সার্ভারে প্রবেশ করা সম্ভব হবে, কারণ কোচের পাসওয়ার্ড সে জানে। তাই তিনজন দ্রুত স্কুলে যায়। সৌভাগ্যবশত কোচ তখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল। কোচ বের হওয়ার পরই সিয়া আর রন চুপিসারে স্কুলে ঢুকে পড়ে। তারা সরাসরি কোচের অফিসের সামনে পৌঁছে যায়। সিয়া সিকিউরিটি পিন দিয়ে দরজা খুলে ফেলে। মজার ব্যাপার হলো কোচ তার প্রায় সবগুলো পাসওয়ার্ডই একই শব্দ ব্যবহার করত, তাই রনের জন্য কম্পিউটার হ্যাক করা খুব একটা কঠিন হয়নি। কম্পিউটার চালু করার পর তারা যা দেখতে পেল তাতে সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে গিরুগো অ্যাপ ব্যবহার করা প্রত্যেক ছাত্রছাত্রীর ভিডিও স্টোর করা ছিল। অর্থাৎ গিরুগো অ্যাপের সঙ্গে স্কুলে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে। ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎ সিয়া চোখ পড়ে নারীর ভিডিওর উপর। ভিডিওটি চালু করতেই তারা একদম অবাক হয়ে যায়। ভিডিওতে দেখা যায় নেশাগ্রস্ত অবস্থায় নারী গিরুগো অ্যাপে একটা ভয়ঙ্কর ইচ্ছা প্রকাশ করছে। সে চাইছে মন্টি আর তার কাজিন জাস্টিন যেন মারা যায়। এ দৃশ্য দেখে সিয়া এবং রন দুজনই স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে মন্টি আর জাস্টিনের মৃত্যুর পেছনে নারীর ইচ্ছারও সম্পর্ক রয়েছে। কিন্তু তখনই আরেকটি বিষয় তাদের মাথায় আসে, নারী তো এখনও বেঁচে রয়েছে, কিন্তু গিরিগো অ্যাপ ব্যবহারকারীরা তো 24 ঘন্টার মধ্যেই মারা যায়, তাহলে নারী কিভাবে বেঁচে গেল? এই প্রশ্নের উত্তরই লুকিয়েছিল পুরো অভিশাপের সবচেয়ে বড় রহস্যের মধ্যে। সেটা আমরা পঞ্চম এপিসোডে এখন জানবো। তো পঞ্চম এপিসোড শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে। আমরা ফিরে যাই সেই রাতে যখন নারী নকল আইডি ব্যবহার করে ক্লাবে গিয়েছিল। সেখানে তার কাজিন জাস্টিন আর মিষ্টির সাথে দেখা হয়, কিন্তু জাস্টিন বারবার নারীকে নিয়ে মজা করতে থাকে। এতে
নারী অনেক বেশি বিরক্ত হয়ে যায়। নেশার ঘরে সে মিষ্টিকে মন্টির কথা বলে এবং জানায় মন্টি তাকে এমন একটা অ্যাপের কথা বলেছে যা নাকি মানুষের সব ইচ্ছা পূরণ করে দেয়, কিন্তু সে নিজে বিষয়টা বিশ্বাস করে না। তখন জাস্টিন হেসে বলে ওই অ্যাপটা তো শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য বানানো হয়েছে, কিন্তু মিষ্টির সাথে সাথে তাকে চুপ করিয়ে দেয়। এরপর নেশাগ্রস্ত অবস্থাতেই নারী গিরগো অ্যাপে সে ডাউনলোড করেছে এবং রাগের মাথায় একটা ভয়ঙ্কর উইশ করে বসে। সে চায় জাস্টিন আর মন্টি দুজনই মারা যাক। পরদিন স্কুলে এসে সে নিজের চোখের সামনে মন্টিকে আত্মহত্যা করতে দেখে। এই দৃশ্য দেখে সে আতঙ্কে কেঁপে ওঠে। ঠিক তখনই তার ফোনে নোটিফিকেশন এসেছে তোমার ইচ্ছা পূরণ হয়েছে, আর সেই নোটিফিকেশনের সাথেই সে জানতে পারে যে জাস্টিনও মারা গিয়েছে। এবার নারী পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পেরেছে তার মজার ছলে করা ইচ্ছাটা সত্যি হয়ে গিয়েছে, তার কারণে তারা মারা গিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে কিছুক্ষণ পরে। হঠাৎ করে তার ফোনের টাইমার বন্ধ হয়ে যায়, আর এখন থেকেই গল্পের নতুন একটা বড় রহস্যের দরজা খুলতে শুরু করে। হাসপাতালে সিয়ার রেখে যাওয়া নোট পড়ে নারী বুঝতে পারে যে গিরগো অ্যাপের টাইমার কখনো নিজ থেকে বন্ধ হয় না। তাহলে তার টাইমার কেন থেমে গেল? অনেক ভেবে সে একটা সিদ্ধান্তে পৌঁছায়, যদি কোনো ব্যক্তির উইশ পূরণ হওয়ার আগেই আরেকজন নতুনজন উইশ করে, তাহলে সেই দ্বিতীয় ব্যক্তির টাইমার শেষ হওয়ার কারণে যদি সে মারা যায়, তাহলে প্রথমে যে উইশ করেছে তার টাইমারটা অফ হয়ে যাবে বা থেমে যাবে। এই থিওরি অনুযায়ী নারী বুঝতে পারে স্যামের টাইমার আসলে সিয়ার কারণে বন্ধ হয়েছিল, কারণ সিয়া স্যামকে বাঁচানোর জন্য নতুন করে উইশ করেছিল। এখানে গুরুত্বপূর্ণ তথ্যটা রনকে জানানোর জন্য নারী সঙ্গে সঙ্গে ফোন করে। তখন রবির রিচুয়াল চলছিল, তাই রন ফোনটা ধরতে পারে না। আর এরপর নারী আরও অদ্ভুত কিছু দেখতে পায়। সিয়ার ফোন থেকে স্যামের কাছে মেসেজ পাঠানো হচ্ছে, সেখানে লেখা আমার টাইমার বন্ধ করার উপায় জেনে গিয়েছি। এই বিষয়টি নারীর জানা উচিত নয়। নারী প্রথমে ভেবেছিল মেসেজগুলো সিয়া পাঠিয়েছে, আসলে সেগুলো পাঠাচ্ছিল সেই আত্মাই। এরপর নারী আবার সিয়ার ফ্ল্যাটে যায়। ঠিক তখনই স্যামও সেখানে চলে আসে। স্যাম নারীর সাথে তখন তার কাছ থেকে ফোন নিয়ে আগের অ্যাপের ভিডিওগুলো দেখতে থাকে। ভিডিও দেখতে দেখতে সে নারীকে বলে যেদিন আমি পজেসড হয়েছিলাম সেদিন এখানে একটা আত্মা ছিল, সে আমাদের স্কুলে ইউনিফর্ম পরেছিল। আমার মনে হচ্ছে সে আমাদের স্কুলেরই পুরনো কোনো একটা স্টুডেন্ট হতে পারে। নারী তখন এমনভাবে আচরণ করে যেন সে এসবের কিছুই জানে না। আর এরপর স্যাম আর নারী স্কুলে যায় পুরনো মেডিকেল রেকর্ড খুঁজতে। আর তখন মেডিকেল রুমে বসে তারা রেকর্ড দেখতে শুরু করে। কিছুক্ষণ পর তারা এমন একটা ফাইল খুঁজে পায় যেখানে একটা মেয়ের মুখে বড় একটা কাটা দাগের ছবি ছিল, আর সেই মেয়েটার নাম ছিল রোজি। এই তথ্য পাওয়ার পর স্যাম বুঝে যায় যে এই আত্মাটা বারবার তাদের সামনে আসছে, সে আসলে রোজি। তখন স্যাম নারীকে বলে আমি জানি তুমিও রোজির আত্মাকে দেখতে পাও, কারণ ভিডিও করার সময় তুমি সব সময় এমন জায়গায় ফোকাস করেছিলে যেখানে কেউ ছিল না, আর এখন আমি নিশ্চিত তুমি কোনো উইশ করেছিলে। ঠিক তখনই হঠাৎ করে একটা লাল সুতো এসে নারীর হাতে পড়ে, আর সেই মুহূর্তে নারী পজেসড হয়ে যায়। সে নিজে একটা ছুরি তুলে স্যামের দিকে হামলা করে। স্যাম আহত হয়ে পড়লেও নারী পিছু নিতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর নারী হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই স্যামের সামনে আবারও রোজির আত্মা দেখা দেয়। রোজি এবার সরাসরি স্যামকে তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। সে স্যামকে নিজের গলা কাটতে বাধ্য করতে শুরু করে। স্যাম ধীরে ধীরে নিজের গলার দিকে অস্ত্র চালাচ্ছিল। ঠিক তখনই সে সময় জ্যাক সেখানে পৌঁছায়। সে কোনোভাবে স্যামকে রোজির প্রভাব থেকে দূর করে। আর বিপদ কিন্তু তখনও শেষ হয়নি। রোজির আত্মা এবার সরাসরি জ্যাকের উপর আক্রমণ করে। হঠাৎ জ্যাকের একটা চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়, আর সে মুহূর্ত থেকে জ্যাকও রোজির আত্মাকে দেখতে শুরু করে। এদিকে রনা সিয়া কোচের কম্পিউটার থেকে গিরগো অ্যাপ ব্যবহার করে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে ফেলে। আর ষষ্ঠ এপিসোডে আমরা দেখতে পাই আমাদের যেখানে আরও 3 বছর আগের অতীতে নিয়ে যাওয়া হয়, আমরা প্রথমবারের মতো ছোটোবেলার নিনাকে দেখি। একদিন নিনা রোজির বাড়িতে আসে, কিন্তু সে জানতো না রোজির মা একজন শক্তিশালী শামান। রোজির মা নিনাকে দেখে খেয়াল করেন যে তার একটা চোখ অস্বাভাবিকভাবে লাল। নিজের জাদুশক্তি ব্যবহার করে তিনি সেই সমস্যাটা সমাধান করে দেন। আসলে নিনা রোজিকে খুঁজতে এসেছিল, কারণ রোজি তার ফোন ধরছিল না। বাড়িতে রোজিকে না পেয়ে নিনা একটা পুরনো ফ্যাক্টরিতে যায়, আর সে রোজিকে খুঁজে পায়। আসলে রোজি নিজের মায়ের সঙ্গে থাকতো না, কারণ সে তাকে মোটেও পছন্দ করতো না যে তার মা একজন শামান। এরপর দুজন একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ রোজি নাকের কাছে তার বাড়ির আগরবাতি গন্ধ আসে। সঙ্গে সঙ্গে বুঝে যায় যে নিনা তার বাড়িতে গিয়েছিল। এতে রোজি ভীষণ রেগে যায়। সে নিনাকে বলে আমি তো তোমাকে বাড়িতে যেতে মানা করেছিলাম। নিনা তখন এক্সপ্লেন করে যে তুমি তো ফোন ধরছিলে না, তাই আমি বাধ্য হয়ে তোমাকে খুঁজতে গিয়েছিলাম। এরপর তারা স্কুলে চলে যায়। স্কুলে
পৌঁছানোর পর রোজি নিনাকে ছেড়ে তার নিজের বন্ধু লুর সাথে সময় কাটাতে শুরু করে। লু ছিল রোজির কোডিং ক্লাবের সদস্য। স্কুল শেষে তারা কোডিং ক্লাবে যায়। সেখানে সবাই মিলে নতুন একটি অ্যাপের আইডিয়া নিয়ে আলোচনা করেছিল। ঠিক তখন ম্যাক্স একটা দারুণ আইডিয়া বের করে। সে বলে এমন একটা অ্যাপ বানানো হোক যেখানে মানুষ নিজের ইচ্ছার কথা ভিডিও করে আপলোড করবে আর অন্যরা সেই ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। এই আইডিয়াটা সবার খুবই পছন্দ হয়। নিনাও এই আইডিয়াটা শুনে বেশ এক্সাইটেড হয়ে পড়ে। অন্যদিকে রোজির মা সেই বৃদ্ধ মহিলার দোকান থেকে মদ কিনছিলেন। সেখানে তার সঙ্গে আবার নিনার দেখা হয়। তিনি নিনাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেদিন নিনার হাতে কিছু জিনিসপত্র ছিল। রোজির মা তাকে বলেন সেগুলো যেন তিনি পূজার ঘরে রেখে আসেন। নিনা যখন কেবিনে ঢুকে তখন সেখানে অদ্ভুত একটা শান্তি অনুভব করে। মনে হচ্ছিল এই পুরো ঘরটা যেন পবিত্র শক্তিতে ভরা। এরপর রোজির মা তাকে উপহার হিসাবে কয়েকটি বুড়ো ডল দেয়। তিনি বলেন এগুলোর সাহায্যে তুমি যে কাউকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে, শুধু তার কোনো একটা জিনিস ডলের সাথে বেঁধে দিতে হবে। ঠিক তখনই রোজি বাড়িতে ফিরে আসে। নিনাকে আবার বাড়িতে দেখে সে প্রচণ্ড রেগে যায়। রাগ করে সে নিজের ফ্যাক্টরিতে ফিরে যায়। নিনাও তার পেছন পেছন যায় এবং ক্ষমা চায়। শেষ পর্যন্ত রোজি তাকে ক্ষমা করে দেয়। এরপর রোজি তাকে সে নতুন উইশ অ্যাপের কথা বলে এবং প্রথম টেস্ট ইউজার হিসাবে নিনাকে ব্যবহার করতে চায়। রোজির কথা মতো নিনা ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা উইশ করে যেন ম্যাক্স তাকে ভালোবাসে। কিন্তু সে তখনও জানতো না যে ছোট একটা ভিডিও একদিন কত মানুষের জীবনের উপর প্রভাব ফেলবে এবং তাদেরকে ধ্বংস করে ফেলবে। আর ঠিক এখান থেকেই গির্গো অ্যাপের আসল অভিশাপের জন্ম হতে শুরু করে। রোজি আর নিনার বন্ধুত্ব তখন আগের মতোই ছিল, কিন্তু রোজের জীবনে একের পর এক সমস্যা বাড়ছিল। কারণ তার সবচেয়ে বড় কষ্ট ছিল তার নিজের মাকে নিয়ে। কারণ সে কখনো মেনে নিতে পারেনি যে তার মা একজন শামান এবং নানা ধরনের আধ্যাত্মিক রিচুয়াল করেন। আর এদিকে রোজি আর নিনা সে বৃদ্ধ মহিলার দোকানে পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রোজি দেখতে পায় তার মা মদের জন্য সে বৃদ্ধার সাথে ঝগড়া করছেন। এই দৃশ্য দেখে রোজি ভীষণ লজ্জিত ও রাগান্বিত হয়ে পড়ে এবং সে কিছু না বলে সরাসরি বাড়িতে ফিরে যায়। সেদিন রাতে রোজির মা বাড়িতে এসে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। রোজি রাগের মাথায় পূজার কেবিনের ভিতরে থাকা সব দেবদেবীর মূর্তি, রিচুয়ালের জিনিসপত্র সব এলোমেলো করে ফেলেছে। এই দৃশ্য দেখে রোজির মা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ একজন শামান হিসেবে তিনি বিশ্বাস করতেন এভাবে পবিত্র জিনিস অপমান করলে অশুভ শক্তি জেগে উঠতে পারে। ঠিক তখনই তার মনে হয় রোজের জীবন আবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাচ্ছে না তো। মেয়েকে বাঁচানোর জন্য তিনি সঙ্গে সঙ্গে একের পর এক রিচুয়াল শুরু করেন। অন্যদিকে রোজির মাথায় তখন অন্য চিন্তা। সে বুঝতে পেরেছিল নিনার করা সেই ভিডিওটাই মূল সমস্যা। তাই গভীর রাতে সে চুপি চুপি স্কুলে ঢুকে পড়ে। তার লক্ষ্য ছিল নিনার ভিডিওটা ডিলিট করা। স্কুলের কম্পিউটারের সামনে বসে সে বারবার ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ভিডিওটি কিছুতেই ডিলিট হচ্ছিল না। একবার নয়, বহুবার ট্রাই করার পরও সে ব্যর্থ হয়। এরপর পুরো সার্ভার বন্ধ করার চেষ্টা করে সে, কিন্তু সেটাও কাজ করছিল না। যেন কোনো এক অশুভ শক্তি, অদৃশ্য শক্তি ভিডিওটাকে রক্ষা করছে। আর রোজি সত্যি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সে ঘরের ভেতর একটা ছায়ামূর্তি দেখতে পায়। সে প্রথমে বুঝতে পারে না যে কি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে এই ছায়াটি স্পষ্ট হতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে নিনার আত্মা। রোজি ভয়ে জমে যায়। এরপর সে আত্মা ধীরে ধীরে রোজির উপর প্রভাব বিস্তার করতে থাকে। রোজির শরীর আর তার নিয়ন্ত্রণে থাকে না। সেই জন্য পুতুলের মতো একদম আত্মার ইশারায় চলতে থাকে। তারপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রোজি একটি ভাঙা কাছের টুকরো তুলে নেয় আর নিজের অজান্তে সে কাঁচ দিয়ে নিজের গলা কেটে ফেলে। রক্ত চারদিকে ছড়িয়ে পড়ে। এই ভয়ঙ্কর ঘটনার সময় কাছের একটা বড় অংশ তার মুখেও গভীর ক্ষত তৈরি করে। আর সেই কারণে পরবর্তীতে সবাই যে কাটা দাগওয়ালা আত্মাটাকে দেখতে পায় সেটা আসলে রোজির আত্মা। রোজির মৃত্যুর সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এখন শুধু নিনার আত্মা নয়, রোজির আত্মাও এই অভিশাপের সঙ্গে জড়িয়ে পড়েছে। আর গির্গো অ্যাপ ধীরে ধীরে স্কুলের একটা সাধারণ প্রজেক্ট থেকে পরিণত হয় অভিশপ্ত মৃত্যুর ফাঁদে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা দেখি জাস্টিন নিজের বাড়িতে ফিরছিল। সে জানতোই না তার ভাগ্যে কি অপেক্ষা করছে। হঠাৎ রাস্তার মাঝে পড়ে থাকা একটা কাচের টুকরোর দিকে তার নজর যায়, আর পরের মুহূর্তে সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অদ্ভুতভাবে সে কাচের টুকরো দিয়ে নিজের গলা কেটে ফেলে, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর ঠিক এখান থেকেই 6 এপিসোড শেষ হয়ে যায়। এ পর্যায়ে আমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ সত্য পরিষ্কার হয়ে যায়। প্রথমত, গিডিগো অ্যাপ কোনো
কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, এটা সম্পূর্ণভাবে অশুভ শক্তির সাথে জড়িত। দ্বিতীয়ত, রোজি আর নিনার মৃত্যুর পর তাদের আত্মা কোনোভাবেই অ্যাপটির সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। আর তৃতীয়ত, যে কেউ এই অ্যাপটা ব্যবহার করছে সে শুধু একটা উইশ করছে না, বরং সে নিজের অজান্তে এক ভয়ঙ্কর অভিশাপকে নিজের জীবনে আমন্ত্রণ জানাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রোজির আত্মা আসলে কি চায়? নিনার আত্মা আসলে কি সত্যিই খারাপ, নাকি সে কাউকে সতর্ক করার চেষ্টা করছে? আর রুবি, সিয়া, রন আর স্যাম কি এই অভিশাপের উৎস খুঁজে বের করে এটাকে চিরতরে শেষ করতে পারবে? সপ্তম এপিসোডের শুরুতে আমরা দেখি যে সিয়া আর রন আগের ঘটনাগুলোর ধাক্কা সামলানোর চেষ্টা করছে, কিন্তু তাদের সামনে নতুন বিপদ অপেক্ষা করছিল। হঠাৎ করে সেখানে হাজির হয় নারী। সে কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে তার হাতে থাকা লোহার রড দিয়ে সরাসরি সিয়ার উপর আক্রমণ করে। ঠিক সময়ে রন সিয়ার সামনে চলে আসায় আঘাতটা সিয়ার গায়ে না লেগে রনের গায়ে লাগে, আর প্রচণ্ড ব্যথায় রনের হাত আহত হয়ে যায়। কিন্তু নারী থামে না, সে আবার আক্রমণ করার জন্য এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় জ্যাক আর স্যাম। জ্যাক নারীর দিকে তাকাতেই তার পেছনে রোজির আত্মাকে দেখতে পায়। পরিস্থিতি বুঝে সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিজের জাদুকারী ছুরিটা রোজির দিকে ছুঁড়ে মারে। ছুরির আঘাতে রোজির আত্মা সাময়িকভাবে সরে যায় ঠিকই, কিন্তু সেই সরে যাওয়ার সময় নারীকেও নিজের সাথে অদৃশ্য করে নিয়ে যায়। ঘটনার পর সিয়া আর স্যাম দ্রুত জ্যাক ও রনকে হাসপাতালে নিয়ে যায়, কারণ তারা দুজনই গুরুতরভাবে আহত হয়েছিল। চিকিৎসার পর জ্যাক রনকে এমন একটা সত্যি কথা জানায় যা সে আগে কখনো জানতো না। সে বলে রুবির বিশেষ ক্ষমতা রয়েছে, সে আত্মাদের দেখতে পারে, আর সেই কারণে তাকে পবিত্র সেই জায়গায় থাকতে হয়, কারণ সে যদি এই জায়গায় বাইরে আসে তাহলে তার নিজের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। জ্যাক জানায় সে এখন আত্মাদের দেখতে পাচ্ছে। হয়তো এই নতুন শক্তির সাহায্যে একদিন রুবিকে সে বন্দি জীবন থেকে মুক্তি করতে পারবে। এই কথা শুনে রনের মুখে অনেকদিন পর স্বস্তির হাসি ফুটে ওঠে। এরপর তারা সবাই আবার গিরিগো অ্যাপের রহস্য খুঁজতে শুরু করে। রন অ্যাপে আপলোড করা পুরনো ভিডিওগুলো দেখতে থাকে, আর প্রথমে এসে নিনার ভিডিও দেখতে পায়। ভিডিওটা দেখার পর সবারই মনে হয় যে এই পুরো অভিশাপের শুরুটা হয়তো নিনার মাধ্যমেই হয়েছিল। তখন রন ভিডিওর ভেতর থেকে আইপি অ্যাড্রেস বের করার ট্রাই করে। অনেক কষ্টে সে জায়গায় অবস্থান বের করতে পারে যেখান থেকে নিনা ভিডিওটি রেকর্ড করেছিল। এই সূত্র হাতে পেয়ে চারজন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর গাড়িতে করে তারা রওনাও দেয়। যাওয়ার পথে জ্যাক লক্ষ্য করে তার কম্পাস অস্বাভাবিকভাবে ঘুরছে। এর অর্থ একটাই, তাদের আশেপাশে কোনো অশুভ আত্মা রয়েছে। ঠিক তখনই রবি ভিডিও কলে সিয়ার সঙ্গে যোগাযোগ করে। সে সিয়াকে বলে, তোমাদের নিনার ফোন খুঁজে বের করতে হবে আর সেটাকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে, তবেই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু রবির কথা শেষ হওয়ার আগে নতুন বিপদ শুরু হয়ে যায়। হঠাৎ গুগল ম্যাপ অদ্ভুত আচরণ করতে শুরু করে। লোকেশন বারবার ঘুরে যাচ্ছে, রাস্তা বদলে যাচ্ছে। পরে বোঝা যায় এই সব কিছু করছিল রোজির আত্মা। আর ঠিক কোথা থেকে যেন একটা মিনি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। অলৌকিকভাবে সবাই বেঁচে যায়। জ্যাক ট্রাক ড্রাইভারের কাছে যেতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ ট্রাকের ভিতরে কোনো ড্রাইভারই ছিল না। ঠিক সে সময় তার নজর যায় রাস্তার পাশের একটা বৈদ্যুতিক খুঁটির দিকে। সে দেখে ওপর থেকে একটা বিশাল লোহার অংশ ভেঙে পড়তে যাচ্ছে, আর সেটা সরাসরি সিয়ার উপর পড়তে যাচ্ছে। জ্যাক এক মুহূর্ত দেরি না করে সিয়াকে সরিয়ে দেয়। সিয়া বেঁচে যায় ঠিকই, কিন্তু সে বিশাল লোহার টুকরো অংশটা জ্যাকের শরীর ভেদ করে চলে যায়। মুহূর্তে তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। মৃত্যুর সঙ্গে লড়াই করেও জ্যাক নিজের কম্পাস আর জাদুকরি ছুরিটা স্যামের হাতে তুলে দেয়। সে স্যামকে বলে, সিয়াকে নিয়ে যাও, নিনার ফোন খুঁজে বের করো, এটা তোমাদেরই করতে হবে। অন্যদিকে রন দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে জ্যাককে হাসপাতালে দিয়ে দেয়। এদিকে স্যাম আর সিয়া কম্পাসের নির্দেশ অনুসরণ করে পুরনো বিল্ডিংয়ে পৌঁছে যায়। ভেতরে ঢুকে তারা খোঁজাখুঁজি শুরু করে। সেখানে একটা ঘরের ভেতরে অবশেষে সিয়া নিনার সে ফোনটি খুঁজে পায়। ফোনটা তার সামনেই পড়েছিল, কিন্তু ফোনটার দিকে তাকিয়ে সিয়ার ভয় লাগছিল, কারণ সে জানতো যে এই ফোনের সঙ্গে পুরো অভিশাপের সম্পর্ক রয়েছে। সাহস সঞ্চয় করে সিয়া ফোনটার দিকে হাত বাড়ায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় নারী। আর এবার সে পুরোপুরি রোজির আত্মার নিয়ন্ত্রণে ছিল। নারী কোনো কথা না বলে ছুরি নিয়ে সিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। সিয়া সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। বাইরে অপেক্ষা করছিল স্যাম। সিয়ার চিৎকার শুনে সে ছুটে আসে। ভেতরে ঢুকে সে দেখে নারী ছুরি দিয়ে সিয়াকে হত্যা করার চেষ্টা করছে। তখনই স্যাম নারীর পেছনে রোজির আত্মাকে দেখতে পায়। পরিস্থিতি বুঝে সে জ্যাকেট দেওয়া জাদুকরি ছুরিটা নারীর দিকে ছুঁড়ে মারে। ছুরিটা গিয়ে লাগে নারীর পেটে। নারী ছিপকে দূরে সরে যায়। এই সুযোগে সিয়া দ্রুত নিনার ফোনটি তুলে নেয়। মজার ব্যাপার হলো, ফোনটা হাতে পাওয়ার পর নারী আবার স্বাভাবিক মানুষের মতো কথা বলতে শুরু করে। সিয়ার মনে হয় রোজির আত্মা হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে। সে নারীর কাছে এগিয়ে যায়, কিন্তু সেটা ছিল একটা মারাত্মক ভুল। ঠিক পরের মুহূর্তে নারী ভয়ঙ্করভাবে হেসে দেয় আর সিয়ার হাত থেকে সাদা সুতাটা খুলে ফেলে। একই সময় দূরে থাকা রুবির হাত
থেকেও সাদা সুতাটা খুলে পড়ে যায় আর রুবির সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সিয়ার সুরক্ষা ভেঙে গিয়েছে। এখন সে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আর ঠিক তখনই সিয়া মাটিতে লুটিয়ে পড়ে আর তার মুখ দিয়ে সাদা ফেনা বের হওয়া শুরু হয়, কারণ এবার রোজির আত্মা সম্পূর্ণভাবে সিয়ার শরীর দখল করে নিয়েছে। আর এভাবে সপ্তম এপিসোড শেষ হয়। এরপর শুরু হয় সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ এপিসোড। সিয়া যখন মৃত্যুর সাথে একদম দ্বার প্রান্তে রয়েছে, তার কাছে আর বেশি সময় নেই। লাস্ট এপিসোড শুরু হয় একদম টেনশনের মধ্য দিয়ে। সিয়া তখন সম্পূর্ণভাবে রোজির আত্মার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। অন্যদিকে স্যাম মরিয়া হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক তখনই সিয়ার ফোনে রুবির কল আসে। স্যাম দ্রুত ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে রুবি আতঙ্কিত কণ্ঠে বলে, স্যাম আর এক মুহূর্ত দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব সিয়াকে আমার কাছে নিয়ে আসো, না হলে সিয়াকে আর বাঁচানো যাবে না। আর এদিকে সিয়ার চোখ খুলতে সে সম্পূর্ণ অন্য একটা জগতে নিজেকে আবিষ্কার করে। সে দেখে যে সে আবার স্কুলে দাঁড়িয়ে রয়েছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্যাম, রন আর নারী। তিনজনকে একদম স্বাভাবিক লাগছিল, যেন তাদের জীবনে কোনো অদ্ভুত ঘটনা ঘটেইনি। কিন্তু সিয়ার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই, কারণ তার শেষ স্মৃতি ছিল নিনার ফোন খুঁজে পাওয়া পর্যন্ত। এরপর কি হয়েছে সে আর কিছুই মনে করতে পারছিল না। ঠিক তখনই স্যাম তাকে বলে, সব শেষ হয়ে গিয়েছে, তুমি নিনার ফোন ধ্বংস করে দিয়েছো, অভিশাপও শেষ হয়ে গিয়েছে, এখন সব কিছু ঠিক আছে। কিন্তু সিয়ার তো কোনো একটা সন্দেহ হচ্ছিল, সে তার মন এটা মানতে চাচ্ছিল না। হঠাৎ সে খেয়াল করে যে স্কুলটা আগের মতো নেই, চারপাশে কিছু একটা বদলে গেছে। সে দ্রুত জানলার বাইরে গিয়ে তাকায় আর সেখানে যা দেখে, এটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। বাইরে সে নিজের মুখই দেখতে পায়। সেই মুহূর্তে সিয়া বুঝে যায় যে সে এখনও বাস্তব জগতে নেই, সে রোজির তৈরি করা একটা ভয়ঙ্কর মায়া জগতের মধ্যেই আটকে রয়েছে। ঠিক তখনই চারপাশ অন্ধকার হয়ে যায়। পরের মুহূর্তে নারী আবার উপস্থিত হয় এবং এবার তার হাতে একটা কাঁটা রয়েছে। কোনো সতর্ক বার্তা ছাড়াই সে সিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে বাস্তব জগতে স্যাম সিয়াকে কাঁধে তুলে একদম জঙ্গলের ভেতর দিয়ে রবির পবিত্র স্থানের দিকে ছুটছিল। রুবি তাকে বলেছিল, জঙ্গলের মধ্য দিয়ে তুমি জ্বলন্ত কিছু একটা দেখতে পাবে, আর সে আলো অনুসরণ করলে তুমি আমার কাছে পৌঁছাতে পারবে। রোজির শক্তি রুবির রিচুয়ালে বাধা দিচ্ছিল। স্যাম অনেকক্ষণ খুঁজেও কোনো আলো দেখতে পাচ্ছিল না, আর তার শরীরও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল। একসময় সে বাধ্য হয়ে সিয়াকে মাটিতে শুইয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়, কিন্তু ভাগ্য যেন তাদের পক্ষেই ছিল না। অসাবধানতাবশত স্যাম একটা খাদের দিকে পড়ে যায়। সৌভাগ্যবশত সময় মতো একটা গাছের ডাল ধরে ফেলায় সে প্রাণে বেঁচে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে যে দূরে ভাসতে থাকা সেই লণ্ঠনের আলোটা দেখেই সে যেন নতুন একটা শক্তি পেয়েছে তার শরীরে। সে আবার উঠে দাঁড়ায়, সিয়াকে কাঁধে তুলে সে দৌড়াতে শুরু করে। অনেক কষ্টের পরে অবশেষে সে রুবির কাছে এসে পৌঁছায়। রুবির সঙ্গে সঙ্গে চুল শুরু করে দেয়। প্রথমে সে সিয়ার হাত থেকে নিনা ফোনটি আলাদা করে ফেলে। ফোনটি সরিয়ে নেওয়ার পর সিয়ার অবস্থা কিছুটা শান্ত হয়। এরপর রবি একটা পবিত্র তীর বের করে। মন্ত্র পড়তে পড়তে সেই তীর দিয়ে নিনা ফোনটাকে ধ্বংস করে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয়, অভিশাপ শেষ হয়ে যায় না, সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে রোজির জগতে নারী তখনও সিয়াকে হত্যা করার চেষ্টা করছে। ঠিক তখন রুবি সেই জগতে প্রবেশ করে। সে নিজের পবিত্র তীর দিয়ে নারীর উপর আক্রমণ করে। আঘাত পেয়ে নারী কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। সুযোগ পেয়ে রুবি সিয়ার কাছে যায় আর তারপর বলে, ফোন ধ্বংস করার পরও অভিশাপ শেষ হয়ে যায়নি, তার মানে আমরা এখনও আসল উৎস খুঁজে পাইনি। ঠিক তখনই তাদের সামনে নিনা দেখা দেয়। এবার নিনার চেহারা একদম স্বাভাবিক, তার গলায় কোনো ক্ষত নেই, তার শরীরে কোনো ভয়ঙ্কর চিহ্ন নেই। এই দৃশ্য দেখে রুবি আর সিয়া দুজনই সত্যিটা বুঝতে পারে। নিনার ফোন ধ্বংস হওয়ার কারণে শুধু নিনার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু অভিশাপের আসল শুরু তো আর নিনার মাধ্যমে হয়নি, আসল শুরু হয়েছিল রোজির মাধ্যমে। অর্থাৎ ফোনটি ছিল রোজির ফোন। রুবি তখন নিজের অদৃশ্য হওয়ার মাস্কটি সিয়ার হাতে দেয়। সে বলে, আমি বাস্তব জগতে ফিরে গিয়ে বের হওয়ার দরজা তৈরি করছি, তুমি এর মধ্যে রোজির ফোনটা খুঁজে বের করো। ঠিক তখন নিনার আত্মা সিয়াকে সাহায্য করতে শুরু করে দেয়। সে দূরে একটা সার্ভার রুমের দিকে ইশারা করে। সিয়া বুঝে যায় নিনা তাকে পথ দেখাচ্ছে। অদৃশ্য মাস্ক পরে সে সার্ভার রুমের দিকে এগিয়ে যায়, আর এদিকে রোজি তাকে দেখতে পাচ্ছিল না। সার্ভার রুমে ঢুকে গিয়ে সিয়া রোজির মৃতদেহ খুঁজে পায়, কিন্তু সেখানে ফোন ছিল না। তাই সে আরও খোঁজ করতে শুরু করে দেয়। হঠাৎ সে একটা লুকানো দরজা দেখতে পায়। লোহার চেয়ার দিয়ে আঘাত করে সে দরজার তালাটা সে সেখানেই ভেঙে ফেলে। ঠিক তখনই সেখানে হাজির হয় নারী। এবার সে রোজির নিয়ন্ত্রণে ছিল না, বরং তার রাগ আর ভুল বোঝাবুঝির কারণে সিয়ার উপর ক্ষিপ্ত ছিল। তার বিশ্বাস ছিল সিয়া আর তার বন্ধুরা সবসময় তার পেছনে কথা বলে। রাগের মাথায় সে একটি লোহার রড দিয়ে সিয়ার পেটে আঘাত করে। সিয়া গুরুতর আহত হয়ে যায়, কিন্তু সে এবার পাল্টা লড়াই করা শুরু করে দেয়। প্রচণ্ড রাগে সে নারীকে আঘাত করতে থাকে। অন্যদিকে রুবি এবার রোজির জগতে ফিরে আসে। রোজিকে
বিভ্রান্ত করার জন্য সে নিনার রূপ ধারণ করে। প্রথমে পরিকল্পনা সফল হচ্ছিল, কিন্তু রোজি নিনার শরীর থেকে আগরবাতি গন্ধ পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে এটা তো নিনা নয়। এরপর সে রুবির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন রুবি নিজের আসল রূপে ফিরে এসে তীর দিয়ে রোজির উপর আক্রমণ করে। দুজনের মধ্যে একদম ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। একসময় রোজি অদৃশ্য হয়ে যায়। রুবি তাকে খুঁজতে খুঁজতে একটা কক্ষে পৌঁছে যায়। সেখানে আবার রোজিকে দেখতে পেয়ে সে তার দিকে তীর ছোড়ে, কিন্তু রোজি আবারও অদৃশ্য হয়ে যায়। রুবি তখন তীর তুলতে যখন নিচু হয় তখন রোজি হঠাৎ পেছন থেকে আক্রমণ করে। তবুও রুবি হার মানে না। সে শেষ মুহূর্তে নিজের তীর রোজির শরীরে ঢুকিয়ে দেয়, ফলে কিছুক্ষণের জন্য রোজি তার নিয়ন্ত্রণে চলে আসে। ঠিক তখনই সিয়া রোজির ফোন খুঁজে পেলে সেখানে পৌঁছে যায়। রুবি রোজিকে আটকে রেখেছিল। সেই সুযোগে রুবি ফোনটাকে ধ্বংস করার জন্য তীর ছোড়ে, কিন্তু নিশানা মিস হয়ে যায়। এরপর সিয়া আর অপেক্ষা করে না, সে তীরটা তুলে নিয়ে নিজে রোজির ফোনে আঘাত করে বসে। এটা দেখে রোজি ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। চিৎকারের শব্দে চারপাশে সব কাজ ভেঙে যায়, আর এর পরের মুহূর্তেই রোজির ফোন ধ্বংস হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে কেটে যায় পুরো একটা অভিশাপ। রোজির জগৎ ভেঙে পড়তে শুরু হয়। সিয়া আর রুবি বাস্তব জগতে ফিরে আসে। যদিও দুজনে তারা তখন মারাত্মকভাবে আহত ছিল, কিন্তু তবুও তারা দুজন কিন্তু খুশিই ছিল। এরপর কয়েকদিন কেটে যায়। আমরা দেখি সিয়া, স্যাম আর রন রুবি ও জ্যাকের বাড়িতে এসেছে। জ্যাকও অনেকটাই সুস্থ। সেই সময় জ্যাক রুবিকে একটা সুখবর দেয়। সে বলে, এখন আমার মধ্যেও তোমার মতো শক্তি এসেছে, আমি আর তাদের দেখতে পারি, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি একদিন তোমাকে এই জায়গা থেকে আমি বের করে নিয়ে আসব। কথা বলতে বলতে জ্যাক নিজের চোখ দেখায়, আর সবাই দেখতে পায় যে তা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। আর এরপর গল্পে আসে টুইস্ট। আমরা দেখি মিনসু স্কুলে এসেছে। সেখানে সে একটা ফোন খুঁজে পায়। ফোনটি সে নিজের কাছে রেখে দেয়। পরে সে একটা ক্যাফেতে বসে সে ডিসকর্ডে কারোর সাথে কথা বলতে থাকে। ওই ব্যক্তির আইডি ছিল শুধু কিছু সংখ্যার সমন্বয় তৈরি করা। এরপর মিনসু যখন ফোনে পাসওয়ার্ড হিসাবে সেই সংখ্যাগুলো ব্যবহার করছিল তখন ফোনটি আনলক হয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি এই ফোনটি আসলে কারণ নয়, এই ফোনটা নারীর। আর ডিসকর্ডের ওপাশে থাকা মানুষটি সম্ভবত নারীই ছিল। অর্থাৎ অভিশাপ শেষ হয়েছে ঠিকই, কিন্তু নারীর গল্প এখনও শেষ হয়নি, সেটা এখনও বাকি রয়েছে। আর এই শেষ দৃশ্য এমন একটা ইঙ্গিত দিচ্ছিল যে ভবিষ্যতে হয়তো এটা নতুন একটা রহস্য নিয়ে আসবে, নতুন কোনো অভিশাপ নিয়ে এটা আবারও ফিরে আসতে পারে। আর এখানে শেষ হয়ে যায় এই পুরো সিরিজের গল্প। তো গাইস, এখন বিদায়ের সময় চলে এসেছে। তো কেমন লাগলো ওর ভিডিও কমেন্ট অবশ্যই জানাবে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে ভাই। এবং একটা পয়েন্ট দেখো, এই র্যান্ডমে অন্য কারো ভয়েস এসে দেখে তোমরা অতি আবেগে অবজেস্ট হয়ে র্যান্ডমের ক্ষতি করছো, কিন্তু এই ভয়েস বা অন্য যে বাংলাদেশের চ্যানেল রয়েছে তারা কিন্তু সেম কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউ আনছে, কারণ তাদের অডিয়েন্স তাদেরকে হেল্প করছে। তারা নেগেটিভ কমেন্ট করে 2-4 মিনিট ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছে না। তো তুমি যদি একটা ভিডিও অন করো, তারপর যদি 2 মিনিট ভিডিও দেখে বেরিয়ে যাও, তখন ইউটিউব মনে করে যে না, এটা ভালো ভিডিও না, এটা সামনে দেবে না। তো এইরকম কোনো কিছু করো না এবং নেগেটিভ কমেন্ট করো না। অন্তত একটা করে লাইক দিও। লাইক দিলে হয় কি, সেই ভিডিওটা ইউটিউব থেকে প্রমোট করে। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম অনেক বোনাস ভিডিও তোমরা পাবে। যত নতুন নতুন সিরিজ রয়েছে বা যে সিরিজগুলো তোমরা চাও, আমরা ইনভেস্ট করে তোমাদেরকে সেই সিরিজগুলো উপহার দেবো। আরেকটা বিষয় হচ্ছে স্যাভেজনের যে ওয়েবসাইটটা, সেটা তোমরা কিন্তু সাপোর্ট করো। তোমাদের কোনো কিছু লাগলে সেখান থেকে একটা হলেও কেনার চেষ্টা করো, সেটা আমাদের একটা বিগ সাপোর্ট হবে, কারণ এই কোম্পানি আমরা পুরোপুরি এখন মার্চেন্ডাইজের উপর চালাচ্ছি। তো যাই হোক, বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো। আর ওয়েবসাইটটা একবার ঘুরে আসো এবং এই ছেলেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো।